নমস্কার। আজ ৩রা জুন ২০২৬। আজ সকালে ঘুম ভাঙতে ঠিক বলবো না, রাত্রিবেলাও ২-৩ বার গরমের দাপটে ঘুম ভেঙে গেছিল, অর্থাৎ ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। আর সেই কারণে ভোরবেলা ঘুম থেকে উঠতেও একটা বেশ অনীহা কাজ করছিল। কিন্তু কি করা যাবে, আজ তো একটা কাজের দিন, তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম শেষ করে অফিসের কাজে বসতে হবে। কারণ আজকে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে আজ একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। কারণ দুপুরবেলা আমার দুজন কলিগ আমাদের বাড়িতেই আসবেন অফিসের কাজের ব্যাপারেই, তাদের সঙ্গে বসে কিছু ইম্পর্টেন্ট কাজও সারতে হবে। সেই সঙ্গে দৈনিক যে মিটিং মিছিল যেগুলো থাকে সেগুলো তো আছেই। আর এই দেখুন আমার লঙ্কা গাছগুলো কীরকম বেড়ে উঠেছে। একটু আগেই তো আমার উচ্ছে গাছগুলোকে আপনারা দেখলেন। আমি ভেবেছিলাম যে গ্রিলের মধ্যে থেকেই এই গাছগুলো বড় হবে, কিন্তু না, সেটা হয়নি। গ্রিলের বাইরের দিকে তারা চলে গেছে। আসলে আমরা তো কেউই খাঁচায় থাকতে চাই না, না। এই গাছগুলো চায় একটা বদ্ধ পরিবেশের বাইরে গিয়ে মুক্ত আকাশে মাথা তুলে দাঁড়াতে। আমার মনে হয় সেই কারণেই গাছের ডালগুলো প্রকৃতির নিয়মেই জানলার বাইরের দিকে চলে যাচ্ছে। আমিও এদেরকে আটকানোর কোনো চেষ্টা করিনি। আজ এত গরম পড়েছে যে কোনো কাজেই ঠিকমতো করে সকাল থেকেই মন বসাতে পারছিলাম না, কিন্তু কি আর করা যাবে। চলুন দিন শুরু করা যাক, কাজ শুরু করা যাক। আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। আজকে আপনারা যেসব প্ল্যানিংগুলো করে রেখেছেন সেগুলো সব সাকসেসফুল হোক। তাহলে চলুন শুরু করা যাক। আসুন একবার বারান্দায় যাই, দেখা যাক এই গরমে আমার বারান্দার গাছগুলো কেমন আছে। আর ওই দেখুন, যে খালি টবগুলো পড়ে আছে সেখানে আমার প্রতিবেশীরা এসে কী ধরনের দৌরাত্ম্য তৈরি করছে। এখানে যদিও একটা ছোট গাছ আছে, তবুও কে কার কথা শোনে। প্রত্যেক দিনই দেখি বারান্দায় কিছু মাটি ছড়ানো রয়েছে। এটা কে বা কারা ছড়ায় সেটা আমি ধরতে পারছিলাম না, কিন্তু আজকে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। চলে এসেছিলাম একটু ছাদে যেরকম প্রত্যেক দিন সকালবেলা আসি। এই গ্রীষ্মে গাছগুলো যে এখনও অবধি ঠিকঠাক মতো আছে এটাই যথেষ্ট। এত রোদ উঠেছে, তার সঙ্গে এত বিচ্ছিরি একটা গরম যে একেবারে কি বলবো, প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো ব্যাপার। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলছে যে আজকে নাকি ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু তার তো আমি কোনো চিহ্নই দেখছি না। বিকেলের দিকে যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে তবুও এই জ্বালা কিছুটা জুড়বে। আমাদের সদর দরজার বাইরের এই জায়গাটার এই র্যাকটা এখন একেবারে ফাঁকা হয়ে গেছে, কারণ এখানে একেবারেই আলো হাওয়া ঢোকে না। আর যার ফলে আমি যে গাছই লাগাই না কেন তা কিন্তু বেশি দিন এখানে টিকে থাকতে পারে না। হয় তাদের বারান্দায় নিয়ে যেতে হয়, কিংবা তাদেরকে ওই ছাদে নিয়ে যেতে হয়। তাই ঠিক করেছি এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল গাছ রাখার চেষ্টা করব, যাদেরকে রেগুলার হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কিন্তু তাদের হারানোর কোনো ভয় থাকবে না। সকালবেলা স্নান করে পুজো করে বসে পড়লাম অফিসের কাজে। আগেই তো বলেছিলাম আজকে অফিসে প্রচুর ইম্পর্টেন্ট কাজ আছে। আজকে আবার লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই জন্য লোকনাথ বাবার ছবিতে একটা মালা পরিয়েছিলাম। সেই সঙ্গে আপনাদের সবার জন্য বাবার আশীর্বাদও প্রার্থনা করলাম। একটা কথা কিন্তু আপনাকে মানতেই হবে যে আপনি যদি নীতিহীন হন তাহলে একদিন না একদিন আপনাকে অস্তিত্বের সংকটে কিন্তু পড়তেই হবে। আর আজকে সেটাই হয়েছে। আজ ৩রা জুন ২০২৬। 1 মাসও হয়নি বোধহয়, হ্যাঁ 1 মাসও হয়নি ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। যে ফলাফলে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ এই শাসক দলকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসনের দাবিতে যে সরকারকে আমরা এখন ক্ষমতায় বসিয়েছি, সেই সরকারের কাছে কিন্তু আমাদের প্রত্যাশাটা একেবারে আশাতিরিক্ত। কেন? কারণ এই 15 বছর, অর্থাৎ গত 15 বছরে আমরা যে স্বজন পোষণ দেখেছি, আমরা যে দুর্নীতি দেখেছি, আমরা যে অর্থনৈতিক কেলেঙ্কারি দেখেছি, আমরা যে দুর্বৃত্তায়ন দেখেছি সমাজের বিভিন্ন স্তরে, আমরা পশ্চিমবঙ্গবাসীরা তার থেকে মুক্তি চেয়েছি। এবং মুক্তি চাওয়ার উপায় হিসেবে, মুক্তি পাওয়ার উপায় হিসেবে আমরা একটা নতুন সরকারকে ক্ষমতায় এনেছি। একটা নতুন রাজনৈতিক দল আজ পশ্চিমবঙ্গের ক্ষমতায়। সেই সঙ্গে সঙ্গে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু তৃণমূল যে দলটি ছিল, অর্থাৎ আমাদের প্রাক্তন শাসক দল, তা কিন্তু একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শুধু তাসের ঘর নয়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দলটা একটা নীতিহীন রাজনীতির ওপর
দাঁড়িয়েছিল এবং একটা নেতিবাচক রাজনীতিকে রাজ্যের বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাদের অস্তিত্ব যে কতখানি ঠুনকো সেটা আজকে আরও একবার প্রমাণিত হয়ে গেল। 80 জন নির্বাচিত বিধায়কের মধ্যে 58 জন বিধায়ক আজকে বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে তাদের দাবি পেশ করলেন এবং তারা বললেন যে তারাই আসল তৃণমূল বিধায়ক, তারাই আসল তৃণমূল দল, সুতরাং তাদেরকে বিধানসভায় বিরোধীদের মর্যাদা দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল দলের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবিসংবাদিত একটা প্রাধান্য ছিল সেটাও একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এখন এই দলটি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকি আজকে যারা প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি পেশ করলেন সেই 58 জন বিধায়কের? সেই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরেই আসছে এবং অনেক বিশেষজ্ঞ এটাকে মহারাষ্ট্র মডেলের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ মহারাষ্ট্রে যেভাবে শিবসেনা দলকে ভেঙে দুটুকরো করে দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে শিবসেনা দলটির অস্তিত্ব কিন্তু ঠাকরে পরিবারের হাত থেকে চলে গেছিল। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এখানে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিধানসভায় আছে, সুতরাং তৃণমূল দলের অন্দরে কি ঘটছে না ঘটছে সেই দিকে তাদের কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। যদিও এই ঘটনাটি বিরোধী দলের এই ভাঙন, তৃণমূল কংগ্রেসের এই ভাঙন কিন্তু বিজেপিকে একটা বিধানসভায় আরও শক্তিশালী করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে আজকে যদি তৃণমূল দলটি না ভাঙতো তাহলেও কিন্তু বিজেপির কিছু যেতে আসতো না। এই দলের প্রতি, অর্থাৎ নিজের দলের প্রতি যে তার নেত্রীর আর কোনো নিয়ন্ত্রণ নেই, নিজের দলের মধ্যেই নেত্রীর যে নিয়ন্ত্রণ নেই সেটা কিন্তু গতকালই পরিষ্কার হয়ে গেছিল। কারণ গতকাল যখন তিনি একটি ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলেন সেখানে তার সঙ্গে ছিলেন মাত্র 6 জন বিধায়ক, বাকিরা কেউই ছিলেন না। সুতরাং তখন এটাই স্পষ্ট হয়ে গেছিল যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে নিয়ন্ত্রণটা কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, সেই জনজোয়ারও নেই, সেই জনসমর্থনও নেই। সুতরাং ভবিষ্যতে তিনি কি করবেন? তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন নাকি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন সেটা তো সময়ই বলতে পারবে। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হয় যে আপনি যদি নীতিহীন হন, আপনার যদি নিজস্ব কোনো নীতি না থাকে, আপনি যদি কেবলমাত্র ক্ষমতা দখল করতেই রাজনীতির মঞ্চে টিকে থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু একদিন না একদিন আপনাকে অস্তিত্বের সংকটে পড়তেই হবে। কারণ আজকে আপনি যে পাপটা করছেন ভবিষ্যতে তার ফল আপনাকে ভোগ করতেই হবে। এটাই পৃথিবীর নিয়ম। ইতিহাস আমাদের বারবার চোখে আঙুল দিয়ে এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিয়েছে। সুতরাং একদিন যেমন বিভিন্ন দল ভাঙিয়ে আপনি আপনার নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে যখন জনগণের রায়ে আপনি ক্ষমতা থেকে বিতাড়িত, সেই সময় আপনার সেই তাসের ঘরটিও কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়ল। তাকে রক্ষা করার মতো একজন সৈনিকও কিন্তু আপনার পাশে এখন আর নেই। যাই হোক, নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই যে যারা নব্য তৃণমূল বলে নিজেদের পরিচয় দিচ্ছেন এবং বিধানসভায় বিরোধী দলের প্রতিভু হিসেবে যারা নিজেদেরকে আজকে স্পিকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করলেন, তারাও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা নন। সুতরাং আজকে যে তারা বলছেন যে সরকারের প্রতি তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন, তাদেরকে বিশ্বাস করারও কিন্তু কোনো উপায় নেই। এরাও কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত বা কোনো না কোনো দুর্নীতিকে এরা এতকাল ধরে সমর্থন করে এসেছেন। এর মধ্যে অনেক প্রবীণ বিধায়কও আছেন যারা একবারেরও বেশিবার এরা নির্বাচিত হয়ে এসেছেন বিধানসভায় এবং অনেকে এদের মধ্যে মন্ত্রীও ছিলেন। সুতরাং এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, তারা একেবারেই ধোয়া তুলসী পাতা। তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন বলেই যে তাদের গা থেকে সমস্ত রকম দুর্নীতির যে কলুষতা ছিল সেটা যে একেবারে মুছে গেছে সেটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। সুতরাং আমাদের নতুন মুখ্যমন্ত্রী বা আমাদের নবনির্বাচিত সরকার যেন এদিকে সজাগ দৃষ্টি রাখেন এবং
তাদের সঙ্গে সমান দূরত্বটাই যেন তারা পালন করেন, সমান দূরত্বটাই যেন তারা মেনটেন করেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর আমার বক্তব্যের সঙ্গে যদি আপনি একমত হয়ে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।